দেখেন, অনেক আলোচনা, আসলে সব আলোচনাই যে বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন খুব খোলামেলা আলোচনা হওয়া উচিত। রাগঢাক করে আলোচনা করলে কখনোই আমরা আসল জায়গাটি ধরতে পারবো না। গত সরকারের আমলে, অর্থাৎ গত হাসিনা সরকারের আমলে বা ফ্যাসিস্ট যেভাবেই বলি, তার আমলে যে মামলাগুলি হয়েছে, আপনি যদি খেয়াল করে থাকবেন, এখানে পুলিশের সদস্য একজন আছেন পুলিশ বিভাগের, এমনও ঘটনা আছে যে পুলিশের কাছে আগের থেকে একটা লিস্ট তৈরি থাকতো। কোথাও কোনো ঘটনা ঘটলে ওই লিস্ট ধরে সে মারা গেছে না বেঁচে আছে অত বিবেচনা করতো না, লিস্ট ধরে আসামি করে ফেলতো। এটাতে যেমন মামলার জট বাড়ে, ঠিক তেমনি এই যে যারা আসামি হন তাদের পরিবার তো অনেক তাদেরকে অনেক বেগ পোহাইতে হয়, অনেক অনেক ধরনের সমস্যার মধ্য দিয়ে তাদের দিনাতিপাত করতে হয়, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে তারা হেনস্থা হন। একটা জিনিস হচ্ছে, দুই ধরনের মামলার কথা। একটা হচ্ছে থানা, কারো দ্বারা এফআইআর কেউ বললে করবে, নিজেরা নিজ উদ্যোগেও অনেক সময় থানা মামলা করতে পারে যদি তার কাছে কোনো তথ্য যায়। এর বাইরে আছে কোর্ট। কোর্টের ক্ষেত্রে আমরা অনেকগুলি জিনিস দেখেছি, কিন্তু আমি ব্যতিক্রমগুলি বলবো। আমি ব্যতিক্রমগুলি বলতে চাই। যেমন ধরেন, ব্রাহ্মণবাড়িয়ায় কাস্টডিতে একটা ছেলে টর্চারে মারা যায়। কাস্টডি থেকে জেলখানায় যায়, জেল কাস্টডিতে মারা যায়, কিন্তু টর্চারটা হয়েছে বাইরে ধরার সময়। পরবর্তীতে এই মামলার জন্য থানায় যায়, থানা মামলা নেয় না, কোর্টে যায়, কোর্ট সিআর মামলা করে, এবং পরবর্তীতে ওই মামলার একটা নির্দেশনা আসছে। সেটা হচ্ছে সম্ভবত মামলার ছিলেন, জাজ সাহেব ছিলেন নাজমুন নাহার, আমার যদ্দূর মনে আছে, কারণ এই বিষয়টা নিয়ে কাজ করেছি। এবং তিনি যখন নির্দেশ দিলেন যে পুলিশকে, যেটা এফআইআর হিসাবে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন, 1 ঘন্টা যেতে না যেতে ওনার বিচারিক ক্ষমতাই কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। এই যে একটা রাজনৈতিক, এইটা ভয়াবহ জিনিসের জন্ম দেয়। ফলে পরবর্তীতে কেউ ন্যায্য বিচার, ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিতে ভয় পায়। ফলে ওই যে 100-150 নাম দিল, ওই নাম সহই চলে যায়। আরেকটা জিনিস হচ্ছে, একটু আগে আমার একজন বক্তা বললেন 173-এর ক ধারা। আপনি অবাক হয়ে যাবেন, এটা খুবই ভালো একটা ধারা যুক্ত হয়েছে আমাদের আইনে, এটা বলতে কোনো নাই। কিন্তু দেখেন, এইটাকে বাস্তবায়নের জন্য কতটুকু সুযোগ আমরা নিতে পারি। বাংলাদেশে 5ই আগস্টের পর যে ধরনের মামলা হয়েছে, এই ধরনের মামলায় প্রাথমিক একটা ইনভেস্টিগেশন করে বা খোঁজখবর নিয়ে মামলার থেকে আসামি বাদ দিবে, সেই পরিবেশটা পুলিশের পক্ষে এখন পর্যন্ত আছে কিনা এটা আমাদের বিবেচনা করতে হবে। কারণ আমি এই বিষয়গুলি নিয়ে খোঁজখবর রাখতে যেয়ে দেখলাম একটা কথা এরভাবে আসছে যে পুলিশের কি 2টা মাথা। এটা কিন্তু আমাদেরও ভাবতে হবে যে পরিস্থিতিটা কোথায়, এবং শোন অ্যারেস্ট বা পেন্ডিং মামলায় কিভাবে জড়াবে সেই নিয়ম নীতিকে আদৌ অনুসরণ করা হয়। আমরা তো একেবারে জেল গেট থেকে বের হওয়ার আগেই আবার গ্রেপ্তারের ঘটনা দেখি। এটাকে অস্বীকার করতে হবে না, মন খুলে আমাদের আলোচনা করতে হবে যে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে আসলে সমাধানের পথে আমাদের যেতে হবে। আবার পাশাপাশি আমি যেটা বললাম সেটাকে অস্বীকার করারও সুযোগ নাই। যদি সেই লিস্ট, আমি তো লয়ার না, কিন্তু সেই লিস্টও আমি সময় পেলে আপনাদের বের করে দেখাতে পারবো যে কতজনের এই ঘটনা ঘটেছে। তারপরে এখন আসেন যে একটা মামলায় যদি আপনি শত শত আসামি করেন, আমার জানা মতে প্রায় লক্ষাধিক মামলা হয়েছিল বিএনপি জামাতের বিরুদ্ধে, এবং সেখানে কত লক্ষ আসামি হয়েছিল একবার চিন্তা করেন। একজনের বিরুদ্ধেই হয়তো 100 মামলা আছে, এরকম ভাবে হিসাব করলে আপনার দাঁড়াবে সংখ্যাটা। তো এই যে জায়গায়, এই জায়গা থেকে আমরা যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, কিছুটা আমরা বর্তমান সরকারের দেখছি কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা হচ্ছে। কিন্তু দেখেন তো, আমরা যে টর্চারের মামলাগুলি দেখেছি, আমরা যদি ফরিদপুরের ডিবি ওই ভিডিওটা প্রকাশ না হতো থাপ্পড় মারার কানের লতিতে, আমরা তো কেউ ভাবতেই পারিনি। কারণ 2 দিন পার হওয়ার পর কিন্তু এই ভিডিওটা আসার পরে আমরা বুঝতে পারলাম যে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা মিরাজ শেখের ঘটনা দেখছি, আমি গতকালকেই মোংলা থেকে ফিরলাম, ওখানে কি হয়েছে এটা তো কল্পনা করা যায় না। তো এখন সরকারের তো আর এত হাতও নাই, এত পাও নাই, এত চোখও নাই, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু
একটা চেষ্টা থাকতে হবে, অর্থাৎ আইন এমনভাবে প্রণয়ন করতে হবে, এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে এই সুযোগগুলি না থাকে। কিন্তু আমরা আইনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে তো দেখছি, যেমন ধরেন মানে এটা দীর্ঘদিন ধরে আমরা ফাইট করে আসছি মানবাধিকার কর্মীরা, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুরুতর যে অপরাধগুলি আসে সেগুলির তদন্তগুলো স্বাধীন একটা সংস্থার মাধ্যমে, স্বাধীন বলতেও তো আমরা জানি স্বাধীন বলতে কতটা, সেই জায়গাও কিন্তু আমরা এখন দেখছি নতুন নতুন আইন করার ক্ষেত্রে সেই জায়গাগুলিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বা পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। ফলে ভালোর দিকে যাত্রা করা খুব কঠিন। আপনি আপনি দেখেন এখন কিন্তু কিছু কিছু মানে এক দুটি ঘটনার যে বেরিয়ে আসছে, গুমের অভিযোগগুলি আসছে, এইটাকে আপনাকে উড়িয়ে দেওয়া দিলে চলবে না। এখনও আমি আশা করি সরকার বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছেন, তারা অনুসন্ধান করছেন, এবং আপনি কল্পনা করতে পারবেন না আমরা কাজ করতে যাই যেটা দেখছি যে বিগত দিনে ফ্যাসিস্টের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করত, একই ধারা একটি দুটি ঘটনার যেটা ঘটছে সেই একই ধারা আমরা লক্ষ্য করছি। এবং সেই ক্ষেত্রে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আসলে সরকারের সদিচ্ছা, শুধু সরকারের সদিচ্ছা থাকলে চলবে না, এই জায়গা আমাদের সবাইকে একটা একমতের জায়গায় আসতে হবে। তা না হলে এই ধরনের বিষয়, যেমন একটা কথা আছে যে এই জায়গা যদি মানে কঠোর করা হয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করতে পারবে না। কোনো কোনো জায়গায় দেখা হয় যে এই জিনিসটা না থাকলে ধরেন কোড আন কোড জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অসুবিধা হবে, নানান তালবাহানা কিন্তু আমরা আসলে এখন দেখছি, যেটি 5ই আগস্টের পরে একটু এই জায়গাটাতে সহজ সরল ছিল কাজ করার। আমি নিজে গুম কমিশনে ছিলাম, তো আমি দেখেছি ওই সময় কাজ করার যে সুযোগটা আমরা পেয়েছিলাম সেই সুযোগটা কিন্তু এখন আর নেই।